সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। শুরুতে দেশের বাইরের খবর। এবার সরকারের দুর্নীতির বিরুদ্ধে অগ্নিগর্ভ হিমালয় কন্যা নেপাল। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির তরুণ প্রজন্ম। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। জেনজির এই বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অন্তত 14 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে কারফিউ জারির পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। নেপালের রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভে নামেন হাজারো শিক্ষার্থী ও তরুণ। হাতে জাতীয় পতাকা, ব্যানার। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ করেন তারা। দাবি জানায় সোশ্যাল মিডিয়া নয়, বরং দুর্নীতি বন্ধ করা উচিত সরকারের। পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে কাঁটাতারের ব্যারিকেড বসায়, কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে টিয়ার গ্যাস, জল কামান ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। শুরু হয় সংঘর্ষ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পার্লামেন্ট ভবনের আশপাশ। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী হতাহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংসদ এলাকা ঘিরে কারফিউ জারি করেছে প্রশাসন। এই বিক্ষোভের সূচনা হয় গেল সপ্তাহে সরকারের বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকার 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। এর মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল। ভুয়া আইডি থেকে ভুয়া খবর ছড়াতে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে বলে দাবি প্রশাসনের। বিক্ষোভকারীদের অভিযোগ, এমন সিদ্ধান্ত মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন রাজনৈতিক দল নিরপেক্ষ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ওলি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। আইনি লড়াই ও নানা সংখ্যা পেরিয়ে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 28টি পদে নিজেদের প্রতিনিধি বেছে নেবেন প্রায় 40,000 ভোটার। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার আশা তাদের। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্র। নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 6 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে নির্বিঘ্নে ভোট দেওয়ার বিষয়ে আশাবাদী শিক্ষার্থীরা। যেভাবে হোক একজনকে ভোট দিলেই হবে সেরকম না, আসলে তারা যাচাই বাছাই করেই ভেবেচিন্তে ভোট দেওয়ার পরিকল্পনা করছে। সিট সংকটটা যদি দূর করা যায় তাহলে মনে হয় যে আর একটু ভালো হয়। আমরা সবাই খুবই এক্সাইটেড। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আমরা আনন্দের মাধ্যমে যেন ভোটটা দিতে পারি। আমি চাচ্ছি নতুনত্ব একটু আসুক, একটু পরিবর্তন আসুক। ডাকসু নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, সো আমরা প্রচুর এক্সাইটেড। আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হোক। মঙ্গলবার সকাল 8টা থেকে 4টা পর্যন্ত 8টি ভোট কেন্দ্রে ভোট দেবেন 39,874 জন শিক্ষার্থী। এরই মধ্যেই প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্রগুলো। কর্তব্যরতরা বলছেন অধিকাংশ কাজ শেষ করেছেন তারা। প্রস্তুতির কাজ তো আমরা কালকে থেকে শুরু করছি, যেহেতু ভোট কালকে ডাকসু নির্বাচন, তো সেহেতু আশা করা যায় যে আজকে রাতের মধ্যেই আমাদের এই ব্যালটগুলো সমস্ত ইতে চলে যাবে, আপনার এই কেন্দ্রগুলোতে সব পৌঁছানো হবে। আর এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। টিএসসির সামনে পুলিশের নিরাপত্তা বক্স পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি অপারেশনস মোল্লা আজাদ। জানান, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। এদিন দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে ছাত্রদল মনোনীত আবিদ হামিম মায়েত পরিষদ অভিযোগ করেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে তাদের ফেসবুক আইডি ডিসেবল করে দেওয়া হয়েছে। বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় সাইবার অ্যাটাকের মাধ্যমে জনপ্রিয় প্রার্থীদের দমানোর চেষ্টা করা হচ্ছে। যারা মানবাধিকারে বিশ্বাস করে না, মত প্রকাশে বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে ইনশাআল্লাহ। এদিকে ডাকসু নির্বাচন উপলক্ষে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে। একই সঙ্গে এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করতে পারবেন না বহিরাগতরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। মানুষের কাছে তা উপস্থাপন করেছে। আজকে বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার
রিফর্ম কমিটি গঠন করেছেন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা আহ্বান জানিয়েছেন। প্রায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে সকলেই কম বেশি একমত হয়েছে, কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে, থাকতেই পারে। একটু আগেই আমি বলেছি কেন বিভিন্ন রাজনৈতিক দল, তার কারণ বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে, থাকতেই পারে, সেটাই থাকা স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায়। আমরা মনে করি সেখানে যা যা আলোচিত হয়েছে, যা যা একমত হয়েছে, সেগুলোতে আমরা একমত হয়ে গিয়েছি। সেখানে যেই বিষয়গুলোতে আমরা একমত হতে পারিনি, আসুন জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন, জনগণের উপরে যদি আস্থা রাখেন, তাহলে জনগণের উপরে ছেড়ে দিন। আপনার নীতি আদর্শ, আপনার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন। লেট পিপল ডিসাইড, জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। কারণ দিন শেষে রাজনীতিতে আমাদের আস্থা, আমাদের এই বিশ্বাস বাংলাদেশের জনগণ। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ বিভিন্ন আলোচনায়, বিভিন্ন বক্তৃতা, বিবৃতিতে শুধু আমাদের নেতাকর্মীরাই নন, যারা নিরপেক্ষ মানুষ, যারা অনেক অন্য দলেরও নেতাকর্মীদেরকে আমি দেখেছি একটি কথা বলেন, বিএনপি বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি এই দেশের মানুষের কাছে, এই দেশের জনগণের কাছে। কারণ জনগণের সমর্থন না থাকলে অবশ্যই কোনো রাজনৈতিক দল বড় হতে পারে না। এরপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার তৃণমূল পর্যায়ের, মাঠ পর্যায়ে সেই সকল নেতাকর্মী যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দলের নীতি এবং আদর্শকে জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিয়েছেন, জনগণের দৌড় গোড়ায় নিয়ে গিয়েছেন এবং তার পক্ষে মতামত সৃষ্টি করে, দলের পক্ষে মতামত সৃষ্টি করে জনগণকে ঐক্যবদ্ধ রেখেছেন। সেই সকল নেতাকর্মীদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, সারা বাংলাদেশে আজ ঠাকুরগাঁর জেলা সম্মেলনে উপস্থিত হয়েছি আমি। আপনাদের সামনে বক্তব্য রাখার আমার সুযোগ হয়েছে। এই মুহূর্তে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিকের কাছে একটি কথা আমি তুলে ধরতে চাই। আপনারা প্রত্যেকেই এক একজন পোড় খাওয়া রাজনৈতিক কর্মী। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোথাও হয়তো কেউ কোনো কিছু করার চেষ্টা করছে যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রা ব্যাহত হতে পারে। কাজেই শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আমার আহ্বান, আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তারেক রহমানের বক্তব্যের বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়া হলে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সেনাবাহিনীকে। তবে অপেক্ষায় না থেকে এরই মধ্যে নিজস্ব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল শফিকুল ইসলাম। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, রাজবাড়িতে কবর থেকে তুলে লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের ধরতে একযোগে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।
প্রধান উপদেষ্টার কার্যালয়, তার প্রেস সচিব কিংবা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বারবার বলিষ্ঠ স্বরে জানাচ্ছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। মানুষ ফিরে পাবে ভোটাধিকার, দেশে ফিরবে গণতন্ত্র। তবে সময় ঘনিয়ে এলেও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার অন্যতম স্টেক হোল্ডার সেনাবাহিনীকে এখনও কিছু জানায়নি সরকার বা নির্বাচন কমিশন। যদিও আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় না থেকে প্রস্তুতি নিচ্ছে বাহিনীটি। সোমবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর। ইলেকশন কমিশন, আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব। গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের ওপর হামলা, রাজবাড়িতে মাজারে হামলা কিংবা কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার মতো ঘটনায় সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেন এই কর্মকর্তা। জানান, আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা সব বাহিনীকে কাজ করতে হবে একযোগে। এমন একটু উদাহরণও দেখাইতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এছাড়াও মিয়ানমার সীমান্তে জেলেদের ধরে নিয়ে যাওয়া ও তাদের জিজ্ঞাসাবাদের বিষয়টি সেনাবাহিনী সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সজাগ আছে, সোচ্চার আছে, তাদের পেট্রোল চলমান আছে। আমরা আশা করছি ভবিষ্যতে অবশ্যই এই ঘটনাগুলো, যে আপনারা বলেছেন জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া, তাদেরকে বিভিন্ন কোশ্চেন করা, এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মনিটর করছি এবং এ বিষয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে সেনা সদর। দেখুন, ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা এর আগেও সংবাদ মাধ্যমে, আইএসপিআর মাধ্যমে জানিয়েছি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। আবারও ছাত্র সংসদ নির্বাচনের খবর। কাল ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইছে উৎসবের আমেজ। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের একেবারে শেষ মুহূর্ত। আর কয়েক ঘন্টা পরেই, রাত পোহালেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী এবং প্রার্থীরা সবার মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ এবং সবার মধ্যেই একটি ভোট প্রদানের জন্য যে আকাঙ্ক্ষা, সেটি লক্ষ্য করা গেছে ক্যাম্পাসে আজকে সারাদিনেই। তবে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র ঐক্য পরিষদের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি যেটি অভিযোগ করেছেন যে আজকে দিনকে ঘিরে একটি সমস্যা সবার সামনে এসেছে, সেটি হচ্ছে যে ভিপি পদের যারা প্রার্থী, বিশেষ করে তাদের বেশিরভাগেরই আইডি ডিসেবল করা হচ্ছে, ফেসবুকের আইডিগুলো, এবং এটির যে সাইবার অ্যাটাক, এই সাইবার অ্যাটাকটাই এখন ভোটের আগে সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা সামনে এনেছেন। এবং সংবাদ সম্মেলন করে তিনি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুততম সময়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে প্রার্থীরা যে শেষ মুহূর্তে ভোটারদের উদ্দেশ্যে তাদের যে বক্তব্য, সেটি তারা উপস্থাপন করতে পারবেন না। এবং এছাড়াও যেহেতু প্রচারণা শেষ হয়েছে, আনুষ্ঠানিকভাবে কোথাও সংবাদ সম্মেলন করাও তাদের জন্য দুরূহ ব্যাপার। সে কারণে তারা চেয়েছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তারা তাদের যে বক্তব্য সেগুলো হয়তো বা তুলে ধরবেন, কিন্তু সেটি করা যাচ্ছে না। বিভিন্নভাবে তাদের আইডিকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। এই বিষয়টি তিনি সামনে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই আইটি গ্রুপ রয়েছে তাদের সহায়তা যাতে দ্রুত করা হয়, সেই বিষয়টি তারা জানিয়েছেন। আরেকটি বিষয় তিনি সামনে এনেছেন, যেহেতু গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, সেই গরমে শিক্ষার্থীরা ভোট দিতে এসে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতার মধ্যে না পড়ে, সে কারণে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক সেরকম ব্যবস্থা যাতে থাকে, বিশেষ করে পানি, খাবার, স্যালাইন সহ অন্যান্য যে বিষয়গুলো রাখা দরকার, মেডিকেল সামগ্রী, যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুততম সময়ে চিকিৎসা দেওয়া যায়, তো সেই বিষয়টি যাতে প্রশাসন সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করে, সেটি তারা জানিয়েছে। আরেকটি বিষয় বলেছে যে সার্বিকভাবে ক্যাম্পাসে যাতে ভোটাররা এবং প্রার্থীরা নিরাপদ থাকে, সেজন্য যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা ভোটের নিরাপত্তায় থাকবে, তারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে, এরকম দাবি তারা জানিয়েছে। তো এইভাবেই বিভিন্ন দাবি দেওয়া এবং শঙ্কা নিয়েই শেষ মুহূর্তে প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরছেন আমাদের কাছে। ভোটাররাও তাদের আগ্রহের কথা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ডাকসু নির্বাচন স্বচ্ছ ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হবে, এক্ষেত্রে শিক্ষার্থীরাই মূল ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিকেলে সচিবালয়ে ডাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে কথা বলেছেন ঢাবি উপাচার্য। ডাকসু নির্বাচন ঘিরে যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে,
সেই জনসমর্থন সঙ্গে নিয়ে আগামীকালের ভোট সফলভাবে সম্পন্ন হবে বলে আশা তার। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও পুলিশ মহাপরিদর্শক। আমাদের যে 8টি মূল প্রবেশ পথ এবং 8টি কেন্দ্র, এই সব জায়গাতেই আমাদের আইন শৃঙ্খলা যতদূর সম্ভব সমন্বিতভাবে আমরা করার চেষ্টা করছি। ব্যাপক সাড়া আছে এবং সেই সাড়ার কিছুটা অংশ সারা দেশেও ছড়িয়ে পড়েছে। আমরা সেই জনসমর্থনটাকে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে নিয়েছি এবং সব কিছু মিলে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে এবং আপনাদের সবাই সহযোগিতা নিয়ে আমরা আগামীকাল আশা করছি যে আমরা সবাইকে নিয়ে একটি ভালো নির্বাচন করতে পারব। এদিকে 2 দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গ্রহণ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিলি করছেন তারা। এক হল থেকে ছুটছেন আরেক হলে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান ও অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিচ্ছেন সব প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। প্রচারণার শেষ হচ্ছে আগামীকাল, ভোট গ্রহণ হবে 11 সেপ্টেম্বর। ভিপি পদে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন সম্প্রীতির ঐক্য প্যানেলের অমর্ত্য রায়। শেষ মুহূর্তের প্রচারণা আমরা যা বুঝলাম, আসলে স্টুডেন্টরা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছেন। ইতিমধ্যে আমরা আমাদের ইশতেহার ঘোষণা করেছি এবং ইশতেহারগুলোকে তারা অনেক বেশি সাধুবাদ জানাচ্ছেন। খুবই সাফল্যমণ্ডিতভাবে বা অতীত ঐতিহ্য যেরকম ছিল সেই রকমভাবে আমরা জয়লাভ করব। আমরা চাই আমাদের ক্যাম্পাসের ভালো হোক, এর জন্য আমরা সৎ যোগ্য ব্যক্তিকেই ইনশাল্লাহ নির্বাচিত করব। সবার জন্য, মানুষের জন্য করতে চান এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করতে। তাকে যে আদেশের বলে এখানে প্রার্থিতাটা স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেই আদেশটি আমরা স্থগিত হতে চেয়েছি। এর বাইরে আমাদের কোনো প্রার্থনা নেই। আমাদের আশা, কালকে আশা করছি আমরা এই রিটটির শুনানি করতে পারবো এবং তখন আমাদের বিশ্বাস যে হাইকোর্ট বিভাগ এই শুনানির শেষে অমর্ত্যকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে দেবেন, প্রতিযোগিতা করতে দেবেন। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতে যাচ্ছে জয়ের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হল সংসদ নির্বাচনের আজকে 12 দিনের প্রচারণা, আজকে ছিল 11 দিন। এই 11 দিনে সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রচারণায় উৎসব মুখর ছিল পুরো ক্যাম্পাস। আমরা দেখেছি ছাত্র দলের পুরো প্যানেল নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে এবং তারা ব্যালট নাম্বার সম্বলিত নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলেছেন এবং ভোট চেয়েছেন। আরেকটি বিষয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সারাদিন আজকে মুখরোচক আলোচনা হিসেবে ছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী স্থগিতের বিষয়টি, সেটির ঘন অন্ধকার কালো যে ঘনাঘটা মেঘ সেটি কেটে গিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে যাকে নিয়ে এই নির্বাচন স্থগিত হওয়ার কথা ছিল তিনি আদালতে মূলত নির্বাচনী স্থগিতের আদেশ চাননি। তিনি চেয়েছেন মূলত তার নির্বাচনী ভিপি পদে নির্বাচনী প্রত্যাহার, মানে যে আদেশটি দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার চেয়েছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিনি আবেদন করেছেন আদালতে। সেই বিষয় অনুযায়ী আগামীকাল হিয়ারিং হবে এবং সেই হিয়ারিংয়েই নিশ্চিত হওয়া যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি এই ভিপি পদে নির্বাচন করতে পারবেন কিনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের যে সদস্য সচিব রয়েছেন তিনি AKM রাশিদুল হাসান জানিয়েছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাইকোর্টের কোনো রিডের কোনো এসে পৌঁছেনি, তবে একটি লিগ্যাল নোটিশ যিনি আইনজীবী আছে তার একটি লিগ্যাল নোটিশ তিনি পেয়েছেন। তবে এই সকল বিষয়গুলো তারা আইনগতভাবেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। আর এই উপলক্ষে, নির্বাচন উপলক্ষে তারা সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন উপলক্ষে CCTV ক্যামেরা সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার বিষয়ে তারা জোর দিয়েছেন এবং সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে যাতে কিনা সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হতে পারে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী প্রচারণার আর একদিন বাকি রয়েছে, অর্থাৎ কালকে রাত 12টা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন প্রার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে আনন্দমুখর পরিবেশে চলছে প্রচারণা। আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল 11 দিনের মতো নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনের যে প্যানেল, সেই প্যানেল ঘোষণায় চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পেছনে এবং এখানে বাম ঘরানার 6টি সংগঠন তারা তাদের প্যানেলের যে পরিচিতি সেটি কিছুক্ষণ আগে শেষ করেছেন এবং তারা তাদের যে প্যানেলের 21 জন তাদের নাম ঘোষণা করেছেন। ঠিক একইভাবে কিছুক্ষণ আগে রাকসু ভবনের সামনে আরও একটি প্যানেলের পরিচিতি করা হয়েছে এবং সেখানে ছাত্র অধিকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো আরেকটি প্যানেল, তারা প্যানেলের পরিচিতি দিয়েছেন। এবং আমরা যেটি দেখছি যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই প্রার্থীরা তাদের যে জোট রয়েছে, তাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেলগুলো তাদের যারা শিক্ষার্থী রয়েছেন, ভোটার রয়েছেন তাদের সামনে আসছেন এবং জুলাই গণ অভ্যুত্থান সহ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকারকল্পে তাদের যে অবদান, সেই অবদানগুলো তাদের যারা ভোটার রয়েছেন তাদের সামনে আনছেন। এবং তারা যেটি বলছেন, একটি তারা উৎসবমুখর নির্বাচন আশা করেন এবং সে লক্ষ্যে রাকসু নির্বাচন কমিশন কাজ করবে সেটি তারা প্রত্যাশা করেন। এবং আমরা যেটি দেখছি যে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা প্রার্থীরা রয়েছেন তারা বিভিন্ন ঘরনায় গোল হয়ে তারা গল্প করছেন, তারা আড্ডা দিচ্ছেন এবং একই সাথে তাদের যে প্রচারণা আনুষ্ঠানিকভাবে সেটিও তারা করছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে আজকে এই রাকসু নির্বাচনের যে মনোনয়নপত্রের যাচাই বাছাই সেটির আজকে প্রথম দিন এবং এই রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 322 জন এবং অন্যদিকে হল সংসদে 605 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে যে যাচাই বাছাই চলছে। আমরা কথা বলেছিলাম রাকসু নির্বাচন কমিশনে, তারা বলছেন যে আজকে 5 শতাধিক প্রার্থীর তথ্য তারা যাচাই বাছাই করেছেন এবং আগামীকাল সন্ধ্যার সময় আনুষ্ঠানিকভাবে আসলে তারা ঘোষণা করবেন। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা সুষ্ঠুভাবেই তাদের যে কার্যক্রম সেটি করে চলেছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ছাত্র সংসদ নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। সময় সংবাদে আরও থাকছে। আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল, যান চলাচল ও দোকানপাট বন্ধ, স্থানীয় নির্বাচন অফিসে তালা, পুনর্বহাল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সোমবার সাক্ষ্য দিয়েছেন একজন পুলিশ সদস্য সহ 3 জন। এ নিয়ে শেখ হাসিনার মামলায় 39 জনের সাক্ষ্য ও জেরা শেষ হলো। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য দেন চট্টগ্রাম কলেজের একজন শিক্ষার্থী। এরপর সোহেল মাহমুদ নামে আরও একজন সাক্ষ্য দেন। এদিন 39তম সাক্ষী হিসেবে এসআই আশরাফুল ইসলাম বলেন, সরাসরি এডিসি আক্তারুলের নির্দেশে 5 আগস্ট চানখারপুলে গুলি চালানো হয়। এর আগে শাহবাগ থানা পরিদর্শনে এসে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গুলি চালানোর নির্দেশ দিয়েছেন বলেও আদালতে জবানবন্দিতে বলেন এসআই আশরাফুল। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের ময়না তদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম। সাক্ষ্যে ডাক্তার রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে এমন রিপোর্ট দেয়ায় তা গ্রহণ করা হয়নি। নানামুখী চাপ প্রয়োগ করে সেই রিপোর্ট আরও 5 বার বদলানো হয় বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি। বলেন, ময়না তদন্তের প্রথম রিপোর্টই সঠিক ছিল। মার্ক্সবাদী তাত্ত্বিক, গবেষক ও রাজনৈতিক বদরুদ্দিন ওমরের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হয় জানাজা। বিশিষ্টজনরা বলছেন, সৃষ্টিকর্মের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন বদরুদ্দিন ওমর। বিদায় কমরেড বদরুদ্দিন ওমর, একাধারে যিনি ছিলেন বাম ধারার রাজনীতিক, চিন্তায় দর্শনে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এক উজ্জ্বল নক্ষত্র। 94 বছরের জীবনে তিনি লড়ে গেছেন দলমতের ঊর্ধ্বে উঠে। তাই কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, বিএনপি, এনসিপি, বাম সহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা এক কাতারে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান। উনি ওনার ইতিহাস রচনায় ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি, কখনোই আপোষ করেননি, কোনো কিছু চাননি। তিনি একভাবে লিখে গেছেন। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। ওনার থেকে শেখার বিষয় যে আসলে কিভাবে সমাজকে ব্যাখ্যা করতে হয়
এবং আসলে কিভাবে ইন্টিগ্রিটিটা ধরে রাখতে হয়। রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, সবসময় ন্যায়ের পক্ষে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন শির দ্বারা সোজা করে লড়ে যাওয়া একজন যোদ্ধা। তাই তো বাংলা একাডেমি, স্বাধীনতা পুরস্কার সহ সব পুরস্কার তিনি ফিরিয়ে দিতে পেরেছিলেন। বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে তিনি প্রায় নেতৃত্বের ভূমিকায় তিনি পালন করে এসছেন। মেহনতি মানুষকে সেই সংগ্রামে সামিল করার জন্য তিনি কাজ করে গেছেন। তিনি একেবারে তার সমগ্র জীবনটাকে উৎসর্গ করেছিলেন সামাজিক বিপ্লবের জন্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭২-এর সংবিধানের সমালোচনা এবং আওয়ামী ফ্যাসিবাদের সমালোচনা, সেই সকল কাজকে আমরা শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি। বাংলাদেশের ৫ দশকের রাজনৈতিক গতিপ্রবাহ তার লেখনের মাধ্যমে জীবন্ত হয়ে থাকবে, মনে করেন শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা। অনেক সত্য ছিল, যে সত্যগুলো বদরুদ্দিন ওমর সাহেব অন্ধকার থেকে আলোতে এনেছেন। যারা এই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তনের জন্য লড়বেন, চিন্তা করবেন, তাদেরকে অবশ্যই বদরুদ্দিন ওমরের লেখার সাথে পাঠ করতে হবে। যা শিক্ষা আমরা পেয়েছি এটাকে আশ্রয় করে আমরা একটা বড় জায়গায় পৌঁছাবো। শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দিন ওমরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়। রবিবার সকালে বাংলাদেশের স্পেশালিস্ট হাসপাতালে মারা যান তিনি। ৯৪ বছরের বর্ণাঢ্য জীবনে শিক্ষকতা, রাজনীতি সম্পাদক হিসেবে আলো ছড়ান উমর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিফিংয়ে বলেন, বর্তমানে তার নাক দিয়ে হালকা রক্ত বের হচ্ছে, সারতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। স্মৃতি বিলোপের যে কথা ছড়িয়েছে সেটি সঠিক নয় বলে জানান পরিচালক। নূরকে হাসপাতাল থেকে বাসায় নিতে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানান তিনি। এখন যেহেতু জ্বর আসছে, আমরা জ্বরটা সাবসাইড করার পরে আমরা ওনাকে ছেড়ে দিতে পারবো। ওনার শারীরিক অবস্থা ঘরে ফিরে যাবো, মেমোরি লস হওয়ার সম্ভাবনা নাই। গ্রাজুয়ালি ওনার অবস্থার উন্নতি হচ্ছে। আমরা আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যে উনি চাইলে বাসায় যেতে পারবেন। 4 থেকে 6 সপ্তাহ ওনার যে ফ্র্যাকচার যেটা আছে সেটা থেকে রিকভারির জন্য এরকম সময় লাগে। হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পরে নেক্সট ফলো আপে উনি আমাদের এখানেও আসতে পারে, মানে দেশেও ফলো আপ করতে পারে অথবা বাইরেও যেতে পারে, এইভাবে রিকমেন্ড করছেন। রাজবাড়ীতে মাজারে হামলা, সংঘর্ষ ও কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। দুপুরে মাজার পরিদর্শন শেষে হুঁশিয়ারি দেন অতিরিক্ত ডিআইজি খলিলুর রহমান। বলেন, এই ঘটনায় গ্রেফতার করা হবে না, কেবল জড়িতদেরই আইনের আওতায় আনা হবে। এদিকে মাজার থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এর আগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় রোববার রাতে আরও 4 জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা 11। শুক্রবার জুমার নামাজের পর ইমান ও আকিদা রক্ষা কমিটির ব্যানারে নুরাল পাগলার মাজারে হামলা করা হয়। আপনারা জানেন, গণগ্রেফতার কিন্তু করা হয়নি। আমাদের অ্যারেস্টের সংখ্যা কিন্তু খুব বেশি না। এ ধরনের ঘটনায় জনগণ প্রত্যাশা করতে পারে শত শতকে অ্যারেস্ট করা হবে, হাজার হাজার লোকজন অ্যারেস্ট হবে। ব্যাপারটা কিন্তু সেটা না। যারাই অপরাধী তারাই আইনের আওতায়। বাগেরহাটের একটি সংসদীয় আসন কমানোর প্রতিবাদে চলছে সকাল সন্ধ্যা হরতাল। জেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। হরতালের কারণে সকাল থেকে বন্ধ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের যান চলাচল, বন্ধ মোংলা ঘষিয়াখালী রুটে সব ধরনের নৌযান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে হরতালকারীদের বিক্ষোভ। নির্বাচন অফিসের প্রধান ফটকে ঝুলছে তালা। সোমবার সকাল থেকে বন্ধ বাগেরহাটের আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল। চলেনি কোনো পণ্যবাহী যানও। ঢাকা খুলনা মহাসড়কের দশানী, নোয়াপাড়া, মোল্লাহাট সেতু ও খুলনা মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাস স্ট্যান্ড সহ জেলার অন্তত 20টি গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন হরতালকারীরা। পরে হরতালের সমর্থনে মিছিল হয় সড়কে। একটি বাদ দিয়ে 3টি আসন করা হয়েছে। দীর্ঘ শুনানির পরেও আমাদের কোনো দাবি মানা হয়নি, উপেক্ষিত হয়েছে। বাগেরহাটের সাধারণ জনগণ
আমাদের সাথে আমাদের এই হরতালে সাড়া দিয়েছে। এর জন্য বাগেরহাটের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমেছে। অবিলম্বে জেলায় আসন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। শেখ হাসিনা যেমন বা তিনি যে কায়দায় দেশ পরিচালনা করেছেন, আজকে মনে হয় সিইসির পিছনে এমন কোনো হয়তো কুশীলব অথবা কোনো ষড়যন্ত্রকারী লুকিয়ে আছে, যার কারণে তিনি এই স্পর্ধা তিনি দেখিয়েছেন। আমরা অবশ্যই এটা কঠোর কর্মসূচির মাধ্যমে এটাকে প্রতিহত করব। এদিকে হরতালের কারণে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বন্ধ মোংলা ঘুষিয়াখালী রুটে সব ধরনের নৌ চলাচল। বন্ধ রাখা হয়েছে নদী পারাপারের খেয়া ট্রলারও। এতে নদীর দুই পাড়ে ইপিজেডের গার্মেন্টস কর্মীসহ শত শত মানুষ দুর্ভোগে পড়েন। 30 জুলাই ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় 3টি আসনের প্রারম্ভিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। পরে শুনানি শেষে 4 সেপ্টেম্বর শুধু সীমানা পরিবর্তন করে 3টি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। দক্ষিণাঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে আবাদি জমি। অপরিকল্পিত প্রকল্প, লবণাক্ততা, নদী ভাঙনই কারণ। ব্যাহত হচ্ছে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন। কৃষি বিভাগের উদ্বেগ। ব্যাংক উদ্যোক্তাদের রিটে ঝুলে যাওয়ার পথে 5 ইসলামী ব্যাংকের ভাগ্য। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একই ভূতের পক্ষে নয় বলে আবারও জানালেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও প্রতিষ্ঠাতা উদ্যোক্তারা। সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা। একই সঙ্গে সুদ মুক্ত আর্থিক সহায়তা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব বলেও মত তাদের। 2রা সেপ্টেম্বর থেকে দুর্বল 5 শরিয়াভিত্তিক ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে শুনানি হয় বাংলাদেশ ব্যাংকে। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক মার্জারের পক্ষে থাকলেও বিপক্ষে অবস্থান নেয় সোশ্যাল ইসলামী ও এক্সিম। সোমবার আবারও সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানালেন সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালকরা। 14,000 কোটি যদি লোন থাকে, 30-32 লক্ষ অ্যাকাউন্ট হোল্ডার, তারা যে ডিজার্টেড হয়ে যাবে, এরা কোন ইসলামী ব্যাংকে দিয়ে চলে আসবে না। আসল কথা হলো ওইটা, আমরা কিভাবে দেবো সেরকম কথা না, ব্যবসা করতেছে ব্যাংক দেবো টাকা। সাবেক পরিচালকরা জানান, সোশ্যাল ইসলামীর পূর্বের পর্ষদের কাছে দায়িত্ব দিলে আবারও ঘুরে দাঁড়াবে ব্যাংকটি। এছাড়া সুদমুক্ত আর্থিকভাবে সহায়তা করা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব বলেও মত তাদের। আমরা তো উপযুক্ত টু টেক ওভার দিস ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সহযোগিতা করতেই হবে। যে কোনো ব্যাংকে বেঁচে থাকার জন্য বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব এটা। এরই মধ্যে ব্যাংক রেজুলেশন 2025-কে চ্যালেঞ্জ করে 5 ব্যাংকের শেয়ার হোল্ডারদের রিট আবেদন হয়েছে উচ্চ আদালতে। ফলে রিট নিষ্পত্তি করে বাংলাদেশ ব্যাংকে মার্জারের পথে হাঁটতে হবে বলে মত আইনজীবীদের। একটা যখন ল চ্যালেঞ্জ হয়েছে, এক্সপেক্টেড যে লটা হাইকোর্টে সর্বোচ্চ আদালতে যখন পেন্ডিং, তখন সেই ব্যাপারে একটা সুরাহা হয়। কারণ এটা একটা পাবলিক পলিসির ব্যাপার, মানুষের স্বার্থের ব্যাপার। ভালো হবে কি মন্দ হবে সেগুলো আসলে যাচাই হওয়া প্রয়োজন আছে। ব্যাংক পুনর্গঠন হবে কি হবে না, তার থেকে তাদের আশঙ্কা হচ্ছে তাদের ইনভেস্টমেন্টটা আর থাকবে না, ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মতে তাড়াহুড়ো না করে ব্রিজ ব্যাংক করতে বড় বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার থেকে এলে আমানতকারী সহ নিরাপদ হবে শেয়ার হোল্ডাররাও। লক্ষ লক্ষ বিনিয়োগকারী সমস্যায় পড়ে যাবে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের এসএমই ক্লাস্টার ও নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতে ব্যবসায়ীদের সহায়তার লক্ষ্যে চলছে ক্রেতা বিক্রেতা সম্মেলন 2025। দুদিনব্যাপী সম্মেলনে নিজস্ব সব পণ্য নিয়ে অংশ নিয়েছে 71টি ক্লাস্টার উদ্যোগ। হাতে তৈরি গহনা, শোপিস, পাট, বেত ও বাঁশের তৈরি তৈজসপত্র, দেশীয় শাড়ি কিংবা নকশি কাঁথা, নিজস্ব ডিজাইনে এসব পণ্য তৈরি করেছে দেশীয় উদ্যোক্তারা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়েছে 2 দিনব্যাপী ক্রেতা বিক্রেতা সম্মেলন 2025। সেখানে অংশ নেয় 71টি এসএমই ক্লাস্টার ও নারী উদ্যোগ। পণ্যের গুণগত মান, ডিজাইন, পাইকারি দাম যাচাইয়ের পাশাপাশি বাজার ও ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনে এ ধরনের আয়োজন সহায়তা করবে বলে মনে করছেন উদ্যোক্তারা। আমাদের প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য বায়ার, এই যে এরকম বায়ারদের সাথে কানেক্টেড করা, তো এই সকল বিষয় আমরা কাজ করছি। আমরা যারা ক্লাস্টার লেভেলের সাপ্লায়ার আছি, আমরা এখানে এসেছি এবং তারা আমাদেরকে খুঁজে খুঁজে নিচ্ছেন, আমরাও আমাদের বায়ারটাকে খুঁজছি। এখানে আসলে আমরা সবার সাথে আমরা পরিচিত হতে পারবো, সবার সাথে এই আমাদের কাপড়গুলো প্রচার করতে পারবো, আমরা কিভাবে বিক্রি করব।
এসএমই ফাউন্ডেশন বলছে ক্লাস্টার উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা বাণিজ্যিক ক্রেতা ও প্রতিষ্ঠানের কাছে উপস্থাপনের লক্ষ্যে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। ক্লায়েন্টের চাহিদার প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে, তিনি কি ধরনের পণ্য চান, কি ধরনের পণ্য আপনার কাছ থেকে কিনতে চান, সেই বিষয়টি আপনাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী পণ্য তৈরি করতে হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুজ্জামান। সংযোগগুলোকে কাজে লাগিয়ে আগামী অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জের রশিদপুর ৩ নম্বর কূপ পুনঃখননের পর নতুনভাবে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এখান থেকে শিগগিরই জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস যোগ হবে বলে জানিয়েছে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেট গ্যাসফিল্ড কোম্পানির প্রায় বন্ধ হয়ে যাওয়া রশিদপুর ৩ নম্বর কূপ পুনঃখননের কাজ শুরু হয় চলতি বছরের ১২ জুলাই। কাজ শেষে গত শুক্রবার কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়ে। এখন চলছে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের কার্যক্রম। প্রোডাকশন টেস্টের পরে আমরা আশা করছি যে হয়তো ৮ মিলিয়ন হারে গ্যাস আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবো। এতে আমাদের ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে। আরো বর্তমানে জাতীয় সঞ্চালন লাইনে প্রতিদিন ১৩ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি। ২০২৬ সালের মধ্যে সরবরাহ ১৬ কোটি ৪০ লাখ ঘনফুটে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে। কূপগুলোতে যখন গ্যাসের পরিমাণ কমে আসে তখন পানি হচ্ছে নিচে থেকে লেয়ারে ইনভার্ট হয়। অতিরিক্ত পানি প্রোডাকশন যখন হয় তখন সে গ্যাসকে সাপ্রেস করে আর গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যায়। সেভাবে আসলে এটার গ্যাস উৎপাদন কমে আসার ফলে ওয়ার্কওভারের প্রোগ্রাম নেওয়া হয়েছিল। ১৯৯৪ সালে রশিদপুর ৩ কূপটি আবিষ্কারের পর পাইপলাইনে পানি আসায় বন্ধ হয়ে যায় গ্যাস উত্তোলন। ২০২৬ সালের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি একটার পর একটা কূপ খনন এবং পুনঃখননের কাজ চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই কূপ থেকে নতুনভাবে গ্যাস পাওয়া গেল। সিলেটের হবিগঞ্জের বাহুবলে রশিদপুর ৩ নম্বর গ্যাস কূপ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এবার বরিশাল বিভাগের খবর। আশঙ্কাজনক হারে আবাদি জমি কমছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে। ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করছে কৃষি বিভাগ। গত ১ দশক ধরে ধারাবাহিকভাবে এই ঘটনা ঘটছে। নানা উন্নয়ন প্রকল্প, বসতি নির্মাণ, লবণাক্ততা, নদী ভাঙনে কমছে কৃষি জমি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঝড় ঝঞ্ঝা, খরা, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস কৃষিখাতকে বহুমুখী ঝুঁকিতে ফেলেছে অঞ্চলটিতে। বিস্তারিত জানাচ্ছেন অপূর্ব অপু। বরিশাল শহর ঘেঁষা চরকাউয়া গ্রাম গত ১ যুগ ধরে প্রায় ২৫০০ একর জমিতে চাষাবাদ হয় না। অভিযোগ, গ্রামের খালটিতে অপরিকল্পিত কালভার্ট তাদের এনেছে দুর্দশা। পানি নিষ্কাশন হইতে আসে না, ধান পান কিচ্ছু হয় না। এই যে কালভার্টটা যে করছে, এই যে ছোট্ট করে যে ফাঁকাতে করছে, এই যে জোয়ার বাটা যাইতেও পারে না, আসতেও পারে না। কালভার্ট যদি উঁচু হয় তাইলে আমরা একটু তো পানি নিষ্কাশনের জন্য একটু জায়গা পাবো। খনন তো দূরে থাক, মাত্র ২ কিলোমিটার খাল ঘুরে ১২টি বাঁধ দেখা যায়। পানির প্রবাহ না থাকায় একরের পর একর জমি এখন অনাবাদি। যদি ১০ কিলোমিটার খাল খনন করা যায় এবং ২টি কালভার্ট নির্মাণ করা হয় তাহলে আমাদের ২৫০০ একর ফসলি জমি ফসলের আওতায় ফিরে আসবে। খালের দরকার, কালভার্টের দরকার, এই নাইলে আমাকে ২৫০০ একর জমি সব পড়ে রয়েছে। মানুষের পানি তো জায়গা যায়, রইটি ভাই না, তলাই যায়, রোয়া তলাই যায়, মরিয়ে যায়। কৃষি বিভাগের তথ্য মতে গত ৫ বছরে আবাদি জমি কমেছে ২৪,০০০ হেক্টর। কারণ হিসেবে কৃষি জমিতেই সরকারি বেসরকারি উন্নয়ন প্রকল্প, ইট ভাটা, বসতবাড়ি, লবণাক্ততা, নদী ভাঙনকে দোষারোপ করা হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সিডর, আইলা, আমপানের মতো ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস কৃষিখাতকে বহুমুখী ঝুঁকিতে ফেলেছে অঞ্চলটিতে। এ জায়গায় আগে সব জায়গায় ধান পান হইতে এই সব খালি ছিল, এখন এই ঘরবাড়ি উঠছে, এই ঘরবাড়ি উঠছে, ইট বেটা আছে, বালু টলু ফেলাইছে, এখন আর ফসল এই জায়গায় হয় না। ভবিষ্যতে খাদ্য চাহিদা মেটাতে উদ্বেগ প্রকাশ করে গবেষণার উপর জোর দিয়ে সমন্বিত উদ্যোগের তাগিদ কৃষি বিভাগের। পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে বসতবাড়ির আঙ্গিনা এবং পতিত জমিতে অনাবাদি পতিত জমি আবাদের আওতায়
আসতেছে। গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন ফসলের আরও উচ্চ ফলনশীল জাত, হাইব্রিড জাত আবিষ্কার করবে এবং এইগুলো আবাদে আসবে। তখন এক খণ্ড জমি থেকে আজকে যে ফসল আহরণ করা হয় তার 4 গুণ, 5 গুণ, 8 গুণ আহরণ করতে হবে। গত 5 বছরে অঞ্চলটিতে জনসংখ্যা বেড়েছে 9,59,170 জন। কৃষি বিভাগের তথ্য মতে আবাদযোগ্য জমি কমলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে 2 বা 3 ফসলিতে খাদ্য উদ্বৃত্তি বেড়েছে 2 লাখ মেট্রিক টন। বর্তমানে 8,14,968 হেক্টর আবাদি জমি আর অনাবাদি রয়েছে 32,000 হেক্টর জমি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 73, যা সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 55%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, যেটি সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 75। রাজশাহী বিভাগে বায়ুমান 87, এটি সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 57। সিলেট বিভাগে বায়ুর মান 68, এটিও সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 49%। খুলনা বিভাগের বায়ুমান 62, যা সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 61। বরিশাল বিভাগে বায়ুর মান 60, এটি সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 61%। রংপুর বিভাগের বায়ুমান 89, যেটি সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 54। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 76, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 61%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 59 আর সবচেয়ে খারাপ রংপুরে 89। নতুন বার্জারি কোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। আবারও দেশের বাইরের খবর। গাজা যুদ্ধ অবসান ও যুদ্ধবিরতির দাবিতে ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকা পর্যন্ত বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে। রোববার রাস্তায় জড়ো হন শত শত বিক্ষোভকারী। ব্রাসেলস, লন্ডন আর সান্তিয়াগোর রাস্তায় নামেন হাজারো মানুষ। অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। স্থানীয় সময় রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হন শত শত বিক্ষোভকারী। গাজার ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান তারা। বিক্ষোভে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ইসরায়েলি বিরোধী অবস্থান আরও জোরদার করার দাবি জানান বিক্ষোভকারীরা। পাশাপাশি গাজার যুদ্ধ থামাতে স্লোগান তোলেন। দেশটির পুলিশের হিসাব মতে 70,000 থেকে 1,10,000 মানুষের অংশগ্রহণ ঘটে এই মিছিলে। বিক্ষোভে অনেকেই লাল পোশাক পরেন, যা প্রতীকীভাবে সহিংসতার বিরুদ্ধে লাল দাগ টেনে দেয়ার বার্তা বহন করে। যুক্তরাজ্যের লন্ডনে দেখা যায় অন্যতম বৃহৎ ফিলিস্তিন সংহতি মিছিল। তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি ও ব্রিটিশ সরকারের ইসরায়েল সমর্থনের নিন্দা করেন বিক্ষোভকারীরা। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামাল বলেন, অংশগ্রহণকারীর সংখ্যাই প্রমাণ করছে ব্রিটিশ জনগণ অস্ত্র বিক্রি বন্ধের পক্ষে। অনেক অংশগ্রহণকারী গাজায় চলমান পরিস্থিতিকে প্রকাশ্যে গণহত্যা আখ্যা দেন। লাতিন আমেরিকায় প্রতিধ্বনি উঠেছে ফিলিস্তিনি সংহতি আন্দোলনের। চিলির রাজধানী সান্তিয়াগোতে হাজারো মানুষ গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান। শহরের রাস্তায় চিলি অ্যান্টি জিওনিস্ট লেখা বিশাল ব্যানার টানানো হয়। উল্লেখ্য, আরব বিশ্বের বাইরে সবচেয়ে বড় ফিলিস্তিনি প্রবাসী সম্প্রদায় রয়েছে চিলিতে। বহু পরিবার নিজেদের আগে ফিলিস্তিনি, পরে চিলিয়ান হিসেবে পরিচয় দেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সরকার বিরোধী আন্দোলনে নেপালে বিপাকে বাংলাদেশ ফুটবল দল। নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হলো বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে অনুশীলন সেশন। গেল 6 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। পরদিন লাল সবুজ বাহিনী বিশ্রামে থাকলেও অনুশীলন করেছে নেপাল। দ্বিতীয় ম্যাচে আগামীকাল 9 সেপ্টেম্বর বাংলাদেশের মাঠে নামার কথা। তবে দেশটিতে সরকার বিরোধী আন্দোলনের জেরে সেখানে জারি করা হয় কারফিউ। উদ্ভূত পরিস্থিতিতে দশরথ রঙ্গশালায় আজ বিকেল 3:15টায় দলের অনুশীলন করার কথা থাকলেও স্থগিত করা হয় সেই সেশন। বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ উল্লেখ করা না হলেও মূলত নিরাপত্তাজনিত কারণে এই অনুশীলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
হঠাৎ অগ্নিগর্ভ নেপাল, সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ফুঁসছে তরুণ প্রজন্ম। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত 14, পার্লামেন্টে ভাঙচুর, কাঠমান্ডুতে কারফিউ। আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল ডাকসু নির্বাচন, ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা। কেন্দ্রে কেন্দ্রে শেষ মুহূর্তের প্রস্তুতি, স্বচ্ছ নির্বাচনের আশা। এবং দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করায় এখন বিএনপির লক্ষ্য, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের। মানুষের অধিকার আদায়ে চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ে।